তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োমেনিয়া। এর আগের দিন আমরা ফিজিক্সের একটা ক্লাস দেখেছি, যেটা হচ্ছে লাইট। আজকে আমরা বায়োলজির একটা ক্লাস দেখবো, এরপরে কেমিস্ট্রি একটা ক্লাস দেখবো, এরকম করে আমাদের কন্টিনিউ চলবে আর কি। তো আজকে আমরা যে টপিকটা দেখবো সেই টপিকটা হচ্ছে বায়োলজির তোমাদের ক্লাস 10-এর বায়োলজির সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে তার নাম হচ্ছে জীবনের প্রবাহ মাত্রা। এই যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স কি কি ব্যাপার আগে পুরো ডিটেলসে দেখবো। তারপর এই চ্যাপ্টারের একদম মাইনাস থেকে আমরা যাব, কি বলেছি, মাইনাস থেকে। ঠিক আছে, তাহলে একদম প্রথম যেটা এর মার্ক ডিভিশন। ঠিক আছে, কোথায় কত পড়ে কি ব্যাপার এইটা দেখো। প্রথমেই একদম ছোট্ট করে এই জায়গাটা লিখছি এমসিকিউ। এমসিকিউ, এই এমসিকিউ যেটা, সেটা তিনটা এমসিকিউ থাকে। এমসিকিউ জানো 1 নম্বরের, তাহলে 3। ঠিক আছে, এস এ কিউ, এটা টোটাল থাকে 5টা, 1 নম্বর করে, তাহলে সেটা হয়ে গেল 5। তারপরে থাকে 2 নম্বরের যেটা, যে ভিএসকিউ, ভেরি শর্ট কোয়েশ্চেন্স, সেটা 2 নম্বরে কটা থাকে, 2টা থাকে, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল। আর একটা লং কোয়েশ্চেন থাকে, ভেরি লং কোয়েশ্চেন্স, সেটা হচ্ছে তোমার থাকে একটা, আর সেটা হচ্ছে 5 নম্বরে, তাহলে টোটাল হয়ে গেল কত, 5 5 10 সাথে 17, টোটাল হচ্ছে 17। তাহলে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স হচ্ছে যে জীবনের প্রবাহ মাত্রা থেকে মাধ্যমিকে তোমাদের 17 নম্বরের কোশ্চেন আসবে। তার মানে অনেক নাম্বারের আসবে, 17 নম্বর মানে বহুত কম নয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একদম মেন টপিকে চলে আসছি। মেন টপিক হচ্ছে জীবনের প্রবাহ মাত্রা। জীবনের প্রবাহ মাত্রা মানেটা কি, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা এটাকে আমরা ওই রকম ভাবে ইলাবোরেট করতে পারবো না, বা ব্যাখ্যা দিতে পারবো না যে জীবনের প্রবাহ মাত্রা কি কি ব্যাপার, কারণ তখন খুব জিনিসটা অকওয়ার্ড হয়ে যাবে। এই কারণেই যে এইটা কোনো একটি চ্যাপ্টারের নাম নয়, এর আন্ডারে টোটাল 3-4টি করে চ্যাপ্টার রয়েছে। একদম প্রথমে রয়েছে কোষ, তারপরে রয়েছে কোষ বিভাজন, কোষ চক্র, তারপরে রয়েছে জনন, তারপরে রয়েছে প্ল্যান্টস, মানে তোমার উদ্ভিদের জনন, এরকম করে করে 4-5টা ভাগ রয়েছে। তাহলে সেই 4-5টা ভাগ যদি এরকম করে দেখা হয়, তাহলে আমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে তার জন্য একদম প্রথমেই আমরা যে জিনিসটা জানবো সেইটা হচ্ছে যে জীবনের প্রবাহ মাত্রা বলতে কি বুঝাতে চাইছে, সেইটা জাস্ট আমরা একটা জিনিস দেখব। জীবনের প্রবাহ মাত্রা কি, এই জিনিসটা দেখার জন্য আমরা একটা সিম্পল জিনিস যদি বুঝি, যে ধরো একটি ছোট্ট করে জিনিস বলছি, ধরো একটি বাঘ। ঠিক আছে, এই বাঘটার দুটি চোখ। ঠিক আছে, দুটি চোখ, দুটি কান। তার মানে এই বাঘটার বৈশিষ্ট্য দেখছি আমরা, দুটি চোখ, দুটি কান, 30টি দাঁত, বাঘের 30টি দাঁত থাকে। ঠিক আছে, তারপর এই বাঘটার আবার 4টি পা আছে, 4টি পা। ঠিক আছে, এই বাঘটা যে, সেই বাঘটা কিন্তু বাচ্চা দেয় মানে ডিম লয়, এরা একদম ডিরেক্ট বাচ্চা দেয়। ডিরেক্ট যারা বাচ্চা দেয় তাদেরকে বলা হয় ভিভিপোরাস। তোমরা পরে পড়বে এগুলো, বাচ্চা দেয়। ঠিক আছে, তাহলে এইরকম কিছু ক্যারেক্টারিস্টিক বা ধর্ম বা বৈশিষ্ট্য এই বাঘটার রয়েছে। তাহলে এই বাঘটার একটা টাইম আসবে, বাঘটি প্রজনন করবে। এইখানে কোনো একটি আমাদের মহিলা কমিটির বাঘ, ঠিক আছে, মহিলা বাঘ তার সাথে ক্রস করে একটি সুন্দর ছোট্ট বেবি বাঘ, ঠিক আছে, সেটি তৈরি করলো। আমরা দেখছি জীবনের প্রবাহ মাত্রা, ভালো করে জিনিসটা বুঝো। তাহলে এই যে একটি মহিলা বাঘ আর একটি পুরুষ বাঘ মিলে করে, ঠিক আছে, একটি বেবি বাঘ তৈরি করলো। এই যে মহিলা বাঘ, পুরুষ বাঘ, এইদের ক্যারেক্টার হচ্ছে এদের দুটি চোখ থাকবে, এদের দুটি কান থাকবে, এদের 30টি দাঁত থাকবে, 4টি পা থাকবে, এরা বাচ্চা দেয়। এরকম করে 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 আমরা এদের ক্যারেক্টারিস্টিক পাচ্ছি। কি বললাম, বুঝতে পারলে? আচ্ছা, এই সমস্ত ক্যারেক্টার যেগুলো এদের মধ্যে দেখা যাচ্ছে, এই সমস্ত ক্যারেক্টার, এইটাকে আমরা যদি একটা জেনারেশন বা বংশ বলে দিই, এর পরবর্তী জেনারেশন এইটা, মানে এটা যদি ফার্স্ট জেনারেশন, 1ST জেন, ফার্স্ট জেনারেশন, তাহলে এই যে এইটা যেটা, এটা ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন, GEN। তাহলে এরপরে এই যে বাঘটা যেটা, এই বাঘটার মধ্যে এই সমস্ত ধরনের ক্যারেক্টারিস্টিক গুলোই আমরা দেখতে পাবো। সেরকম ভাবে এই বাঘটা যখন যখন বড় হয়ে যাওয়ার পরে এই বাঘটা যখন অন্য কোনো একটা বাঘের সাথে ক্রস করে আরেকটা জেনারেশন তৈরি করবে, সেইটাকে আমরা বলবো থার্ড জেনারেশনের বাঘ। বুঝতে পারছো? থার্ড, তার মানে এটাকে বলবো থার্ড জেনারেশন, 3D RD।
ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে যে এটা ফার্স্ট জেনারেশন হোক, সেকেন্ড জেনারেশন হোক, থার্ড জেনারেশন হোক, এই যে ক্যারেক্টার গুলো, দুটি চোখ, দুটি কান, 30টি দাঁত, 4টি পা, একটি এরা বাচ্চা দেয়, ঠিক আছে, এরা দুগ্ধ পান করে, এই যে এই সমস্ত ম্যামেলস আর কি, এই যে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলা এই জেনারেশন থেকে এই জেনারেশনে, এই জেনারেশন থেকে এই জেনারেশনে, এই জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, এইরকম জেনারেশন টু জেনারেশন প্রবাহিত হতে থাকবে। এটাকেই বলা হচ্ছে জীবনের প্রবাহ মাত্রা। এইখানে আমরা বাঘের উদাহরণ না নিয়ে আমরা আমাদের নিজেদের উদাহরণ নিতে পারি। এখানে বাঘের উদাহরণ না নিয়ে আমরা গরু, ছাগল, কুকুর এদের উদাহরণ নিতে পারি। তাহলে আমরা যাই করি না কেন, আমরা একটা জিনিস দেখতে পাবো যে বাঘ থেকে আরেকটা বাঘের সাথে আরেকটা বাঘের ক্রস ইন দ্য সেন্স তাদের যখন জনন হয়, সেই জননের পরে একটা বাঘেই তৈরি হয়। সেই বাঘটার দুটো লেজ হয়ে যায়নি, সেই বাঘটার 4টে পায়ের জায়গায় 8টা পা হয়ে যায়নি। তার কারণটা কি? তার কারণ এমন তো কিছু রয়েছে এই দুটো বাঘের মধ্যে, এমন কিছু জিনিস রয়েছে যেইটা এই দুটা চোখ মানে দুটা চোখেই, দুটা কান মানে দুটা কানেই, 30টা দাঁত মানে 30টা দাঁতেই এটা রাখে। এই ধর্মটা, এই বৈশিষ্ট্যটা বয়ে নিয়ে যায় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন। এমন তো কিছু জিনিস রয়েছে। তাহলে সেই জিনিসটার নাম যদি আমাকে বলা হয়, তাহলে সেই জিনিসটার নাম আমরা কি বলবো? কিসের জন্য এটা হয়? সেইটা হচ্ছে জিন। কি বলছি? জিন। তাহলে আমাদের যে কারণে হয় তার নাম হচ্ছে জিন। তাহলে এমন কি রয়েছে যার জন্য এই বাঘের যে ক্যারেক্টার গুলো সেগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, আরেকটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছে, সেই কারণটা হচ্ছে জিন। ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে যে জিনটা, এটা যদি জিন, এটা কি জিনিস? জিনটা থাকে কোথায়? তাহলে আমরা তখনই দেখতে পাবো এই জিনটা যেখানে থাকে সেই জিনটা থাকে ডিএনএ তে। কোথায় থাকে? ডিএনএ। ডিএনএ। এরপর কথা হবে যে ডিএনএটা কি জিনিস বা কোথায় থাকে। তখন আমরা দেখতে পাবো কি জিনিস, তো আমরা সব বলবো, কোথায় আমরা দেখতে পাবো আগে ভালো করে দেখি। তখন আমরা দেখতে পাবো এই ডিএনএ যেটা থাকবে সেটা কোনো না কোনো ক্রোমোজোমে থাকবে। ক্রোমোজোম। তাহলে এই যে ডিএনএটা সেটা কোনো না কোনো ক্রোমোজোমে থাকবে। এই ক্রোমোজোমটা কোথায় থাকবে? এই যে ক্রোমোজোমটা সেটা কোনো না কোনো কোষের ভিতরে থাকবে। কোষের ভিতরে থাকবে। কি বলছি বুঝতে পারছো? তার মানে হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি যে এগুলো থাকে কোথায়। এগুলো থাকে কোনখানে? এই যে জিনটা থাকবে একটা ডিএনএ এর ভিতরে, এই যে ডিএনএটা সেই ডিএনএটা থাকবে একটা ক্রোমোজোমের ভিতরে, এই যে ক্রোমোজোমটা সেটা থাকবে একটা কোষের ভিতরে। এরপর ভালো করে শোনো, আমি এই বাঘ, গরু, ছাগল, কুকুর, মানুষ এই সবাইকার এক্সাম্পলের সাথে আমি বলছি যে এইগুলো কোথায় থাকে, কি ব্যাপার, আমরা ভালো করে আগে ডিটেলসে দেখবো। ঠিক আছে? তাহলে আমরা এই সাইডটা একটু মুছে দিচ্ছি, ভালো করে দেখো। ওকে, দেখো খুব সুন্দরভাবে মন দিয়ে আমরা বুঝবো। ঠিক আছে? যে আমরা কি দেখছি, এই জিন, ডিএনএ, ক্রোমোজোম, কোষ, এই জিনিসগুলো কোথায় থাকে আমরা সেগুলো দেখছি। তাহলে আমরা সুন্দরভাবে একটা ছবি আঁকি। কার ছবি আঁকবো? আমি সারা লাইফে একটি ছবি আঁকতে জানি, সেটি হচ্ছে একটি হাতি। ঠিক আছে? সেটি খুব কম সময় কিন্তু আমি হাতি এঁকে দেবো। তাছাড়া আমি আর কিছু ছবি সেরকম আঁকতে জানি না। ধরে নাও এটি একটি হাতি। ঠিক আছে? এরকম করে ধরে নাও এর পা, এরকম করে লেজ আছে। ঠিক আছে? এই হাতির এটি সুর। ঠিক আছে? এটি চোখ আছে এখানে, আর এই হয়ে গেল কান হাতির। ঠিক আছে? দেখো এই যে হাতিটি, এইটি হচ্ছে একটি লিভিং অর্গানিজম বা সজীব বস্তু। সজীব বস্তু মানে কি? সজীব বস্তু মানে যার মধ্যে জীবন রয়েছে। তাহলে এই হাতিটি কি দিয়ে তৈরি? এই হাতিটি আমরা দেখতে পাবো এই হাতির এটি চোখ। তাহলে এই চোখটা হচ্ছে কি একটা অঙ্গ। এই সুরটা যেটা সেটাও একটি অঙ্গ। এই পা গুলি আছে, তার সাথে সাথে হাতির ভিতরে ইয়ার একটা হার্ট আছে, ইয়ার কিডনি আছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এর ভিতরে আছে। তাহলে এই যে হাতিটি, এই হাতিটি কি দিয়ে তৈরি সেটা একদম প্রথমে দেখবো। যেটা সেই হাতিটি হচ্ছে একটি কোষ দিয়ে তৈরি। কটি কোষ দিয়ে? একটি কোষ দিয়ে না, এই হাতিটি কয়েক ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি। এরকম কোষ দিয়ে তৈরি। কি বলছি? এরকম কোষ দিয়ে তৈরি এই হাতিটা। ঠিক আছে? এরকম ট্রিলিয়ন অফ কোষ দিয়ে তৈরি। ঠিক আছে? তাহলে এই হাতিটা এরকম অনেক কোষ দিয়ে তৈরি। কত কোষ যদি আমি হাতি দেখি, আমি মানুষের কথা বলছি। মানুষ যেটা আমরা, সেটা হচ্ছে 30 ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি। 30 ট্রিলিয়ন মানে জানো? 30 ট্রিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 12। 1 ট্রিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 12 ইন্টু 30 গুণ করে দাও। এটা আমি এর আগের দিন তোমাদেরকে এই ফিজিক্সে বলেছিলাম যে
যে ট্রিলিয়ন মানে হচ্ছে 12, তাহলে এর সাথে যখন এটা গুণ করে দেবে তখন কত দাঁড়াবে, যে 30 গুণিত একের গায়ে 12টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 10 11 12, তাহলে টোটাল কত হয়ে গেল, এটার সাথে এটা যখন গুণ করে দেবে তাহলে 30 আর 1 2 3 4 5 6 7 মানে 12টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এতগুলা সেল এই হাতিটায়, হাতি তো আরো বেশি সেল দিয়ে তৈরি, আমরা মানুষরা এতগুলা সেল দিয়ে তৈরি। তাহলে আমরা মানুষরা কতগুলো সেল দিয়ে তৈরি, সেটা হচ্ছে এই যে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা যদি করে দিই তাহলে 1 কোটি হয়। তার সাথে সাথে এখানে আবার 6টা আছে, 1 2 3 4 5 6, 6টা মানে 5টা মানে হচ্ছে কত কোটি, 5টা মানে হচ্ছে 1 লাখ, আর 30 এখানে 30 দিয়েছে, 30 এর পেছনে 5টা মানে 30 লাখ, তাহলে 30 লাখ কোটি, 30 লাখ কোটি সেল দিয়ে তৈরি আমরা। আমরা কতগুলো সেল দিয়ে তৈরি, 30 লাখ কোটি। সেই 30 লাখ কোটি সেলের ভিতরে রয়েছে ক্রোমোজোম। তাহলে এই যে এইটা একটি ক্রোমোজোম, এইটা একটি সেল, এই সেল এই যে প্রত্যেকটা এক একটি সেল, এই সেলের ভিতরে এগুলো নিউক্লিয়াস বলে, এগুলোকে নিউক্লিয়াস বলে। তাহলে এই সেলের ভিতরে রয়েছে কি, ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের ভিতরে কি রয়েছে, ডিএনএ, ডিএনএ, সেই ডিএনএ এর ভিতরে রয়েছে জিন। তাহলে আমি একটি সেল এইখান থেকে আমি ইয়ার কাছ থেকে আমি এই সেলটিকে আমি বের করে নিয়ে এটা একটু বড় করে দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে একটি সেল, এই হাতিরই একটি সেল হচ্ছে এটি। তাহলে এই যে সেলটি, এই সেলটির একটি নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা পুরোটাকে একটা সেল বলবো, এটাকে বলছি সেল বা কোষ, কোষ। এই কোষের এই বাইরের নিউক্লিয়াস বাদ দিয়ে যে অংশটা, নিউক্লিয়াস বাদ দিয়ে যে অংশটা, সেইটাকে আমরা সাইটোপ্লাজম বলবো, এটাকে বলি আমরা সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম বলবো। আর এই সাইটোপ্লাজম বাদ দিয়ে সাইটোপ্লাজমের ভিতরে যদি একটু চলে যাই, এইটাকে বলবো নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে কে থাকে, এই যে কোষ, কোষের ভিতরে কে থাকে, ক্রোমোজোম। আমরা অ্যাকচুয়ালি কোষের ভিতরে নিউক্লিয়াস বলতে পারি, তাই হোক আমরা ডিরেক্ট ক্রোমোজোম চলেছি। তাহলে কোষের ভিতরে থাকে কি, ক্রোমোজোম। তাহলে এর ভিতরে এরকম ক্রোমোজোম রয়েছে, এরকম করে 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 প্রচুর পেঁচানো ভাবে ক্রোমোজোম রয়েছে। এই যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের ভিতরে রয়েছে ডিএনএ, সেই ডিএনএ এর ভিতরে রয়েছে জিন। তাহলে জিন কোথায় থাকে আমরা কি ব্যাপার বুঝতে পারলাম। আচ্ছা, এটা হচ্ছে জিন কোথায় থাকে, জিনটা কোথায় থাকে, বাট আমরা এখন এর ডিটেলসে কিছুই বলিনি যে জিন কি, ডিএনএ কি, ক্রোমোজোম কি, কোষ কি, নাথিং। আমরা একসাথে সব কিছু জিনিস ভালো করে বুঝবো। তাহলে আমরা এইখানে শুধুমাত্র জানলাম যে ক্রোমোজোম, ডিএনএ, জিন, কোষ এগুলো কোথায় থাকে, এগুলো আমাদের শরীরের ভিতরে থাকে। এরপরে দেখো ভালো করে যে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা আমার বডির ভিতরে প্রত্যেকটা সেলে সেলে থাকে, ঠিক আছে। কতটা থাকে ভালো করে দেখো, এইটি একটি সেল, সেই সেলের এটি একটি নিউক্লিয়াসটাকে আমি বড় করে দেখাচ্ছি, এটা নিউক্লিয়াস, ধরো এটা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, এরকম করে ক্রোমোজোম, এগুলোকে বলা হয় ক্রোমোজোম, এগুলোকে বলা হয় ক্রোমোজোম, ঠিক আছে। এগুলোকে বলা হয় ক্রোমোজোম। দেখো এরা আবার একা একা থাকতে পারে না, এরা সবসময় ডবল ডবল থাকে, দেখো ডবল 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 ডবল, এরা একা একা থাকতে পারে না। কারণ কি, তার কারণ আছে। এই যে দেখো, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা ধরে নাও তোমার মায়ের কাছ থেকে আসছে, মাদার। এই ক্রোমোজোমটা ধরে নাও তোমার ফাদার, বাবার কাছ থেকে আসছে। তাহলে একই 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 টাইপসের ক্রোমোজোম, একটা আসছে মায়ের কাছ থেকে, একটা বাবার কাছ থেকে। এই যে ক্রোমোজোম দেখো এইখানে, এই ক্রোমোজোমটা ধরো তোমার হাইটের জন্য, তোমার লম্বা হওয়ার জন্য দায়ী। এই ক্রোমোজোমটা তো তখন তোমার, এই যে ক্রোমোজোমটা, এটা তোমার মায়ের কাছ থেকে লম্বা হওয়ার জন্য আসছে, এটা তোমার বাবার কাছ থেকে লম্বা হওয়ার জন্য আসছে। এই মা আর বাবার মধ্যে যে বেশি ডমিনেট করবে, যারটা বেশি গুরুত্ব এখানে পাবে, তারটা তোমার বডির ভিতরে দেখা যাবে। মানে তুমি ধরো, তুমি ধরে নিলাম খুবই ফর্সা একজন, ঠিক আছে, সাদা, সাদাটা যদিও মানে ডমিনেন্ট ক্যারেক্টার নয়, যদিও ভালো করে যখনই আমরা পড়বো বুঝতে পারবে। তো তুমি ধরো ফর্সা, তাহলে এই যে ফর্সাটা যেটা, সেই ফর্সাটা তোমার মা আর তোমার বাবা দুজনের মধ্যে, ধরো তোমার বাবা জনি লিভার, তোমার মা ঐশ্বরিয়া রায়, যাই হোক ধরো, ধরতে কি সমস্যা, তোমার বাবা জনি লিভার, তোমার মা ঐশ্বরিয়া রায়, আর তুমি হয়ে গেছো এখানে সালমান খান, ঠিক আছে। তাহলে
সালমান খান মানে সাদাই পরিষ্কারই বটে। তাহলে তুমি তোমার মায়ের ক্যারেক্টারটা পাইছো, তোমার বাবার ক্যারেক্টারটা পাওনি হাইট এই কালারের জন্য। তাহলে কালারের জন্য শুধুমাত্র তুমি তোমার কার ক্যারেক্টার পাইছো? মায়ের। সেরকম ভাবে এইটা যেটা, এইটা হাইটের জন্য দায়ী ধরো, তাহলে এই হাইটের জন্য দায়ী যেটা আবার সেইটা তুমি এটাও একটা মায়ের, একটা বাবার, ঠিক আছে, এটাও একটা মায়ের, এটা বাবার, এরকম করে করে মায়ের বাবার মায়ের বাবার করে সাজানো থাকে। একটা সেলের ভিতরে টোটাল 46 ক্রোমোজোম থাকে, মানে 23 জোড়া, 23 পেয়ার, ঠিক আছে, 23 পেয়ার, 23 পেয়ার। এরকম করে আমি কটা এখানে দেখাইছি, একটা দুটো তিনটে চারটে, চারটা পেয়ার দেখাইছি। এইরকম একটা সেলের ভিতরেই, একটা কোষের ভিতরেই এইরকম টোটাল 23টা এরকম সাজানো থাকবে, 23টা সাজানো থাকবে। কি বলছি বুঝতে পারছো? 1 থেকে শুরু করে 23টা পর্যন্ত, 23 জোড়া আর কি, সেরকম সাজানো থাকবে। এখানে আমি চারটে দেখাইছি কারণ 23 জোড়া যদি দেখা যায় তোমার তো জায়গা হবে না নাকি। তো এইখানে যেটা থাকে সেইগুলা ভালো করে ভাবো, এইটা হচ্ছে একটা ক্যারেক্টারের জন্য দেয়, এইটা একটা ক্যারেক্টারের জন্য দেয়, এইটা একটা ক্যারেক্টারের জন্য দেয়, এইটা একটা ক্যারেক্টারের জন্য দেয়, এরকম করে 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 23টা আছে, 23টা আলাদা আলাদা ক্যারেক্টারের জন্য দেয়। তার মানে তুমি এরপর বলবে আচ্ছা তাহলে কি আমাদের কি 23টাই ক্যারেক্টার আছে, তাছাড়া তাই 23-এর বেশি ক্যারেক্টার নাই? আছে, অনেক বেশি ক্যারেক্টার আছে। এই যে যেটা এইটা এই একটা ক্যারেক্টারের জন্য দায়ী হবে তার কোনো মানে নাই, এই দুটা ক্যারেক্টারের জন্য দায়ী হতে পারে, এই তিনটা ক্যারেক্টারের জন্য দায়ী হতে পারে, মানে ইয়ার জন্য তিনটা ক্যারেক্টারও শো হতে পারে। তাহলে এইটা যেটা, এইটা আমি বুঝতে পারলাম যে একটা কোষ, সেই কোষের ভিতরে ক্রোমোজোম থাকে টোটাল 23টা, 23 জোড়া। এই 23 জোড়া দুজনে একসাথে থাকে, এরা যখন একসাথে থাকবে তখন তাদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। একই সাথে থাকে, একই ধরনের, এদের ক্যারেক্টার একই, ইও হাইটের জন্য দেয়, ইও হাইটের জন্য দেয়, ইও কালারের জন্য দেয়, ইও কালারের জন্য দেয়। এখানে এটা হাইটের জন্য এটা কালারের জন্য একসাথে দুজন থাকবে এরকম হতে পারে না, ঠিক আছে। তাহলে কারণ একটা মায়ের কাছ থেকে এসছে, একটা বাবার কাছ থেকে এসছে, তারপরে হচ্ছে না। তাহলে এই যে জিনিসটা আমরা বুঝতে পারছি সেইটা হচ্ছে, এইটা হয়ে গেল কি ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, ঠিক আছে, এই ক্রোমোজোমটাকে যদি খুলি, এটা হচ্ছে যে পেঁচানো অবস্থায় আছে, এটাকে যদি খোলা হয় তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো, এইটাকে বলা হয় ডিএনএ। তাহলে এটা ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে। এই ডিএনএটাকে যখন আমি হালকা করে দেবো, হালকা, ঠিক আছে, তখন এই ডিএনএটার ভিতরে আমরা দেখতে পাবো জিন। তাহলে এটা ডিএনএ, এটা ক্রোমোজোম, এটা জিন। এখন বুঝতে পারলে কোনটা ডিএনএ, কোনটা ক্রোমোজোম, কোনটা জিন। আমাদের আগে কনফিউশন হতো যে কোনটা ক্রোমোজোম রে, কোনটা ডিএনএ, কোনটা জিন, আমরা তো বুঝতে পারতাম না। তাহলে দেখো সবচেয়ে বড় ইউনিট যদি বলি এই তিনটার মধ্যে, সে হবে ক্রোমোজোম। ক্রোমোজোম সব থেকে বড়, তার থেকে একটু ছোট যদি দেখি তাহলে সে ডিএনএ, তার থেকেও আর একটু ছোট যদি দেখি তাহলে সে হয়ে গেল জিন। আর এই যে জিনটা, এই জিনের কাছে ইনফরমেশন স্টোর করা থাকে। ইনফরমেশন মানে কি, যে তুমি সাদা হবে না কালো হবে, তুমি হলুদ হবে না সবুজ হবে না বেগুনি হবে, যেটাই হোক না কেন, এর মধ্যে কিন্তু ইনফরমেশন স্টোর করা থাকে। কি করে নেক্সট জেনারেশনে নিয়ে যাবে, তোমার মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটা নেক্সট জেনারেশনে নিয়ে যাবে। নেক্সট জেনারেশনের মধ্যে যে ইনফরমেশনটা তৈরি হয়েছে সেটা তার পরবর্তী জেনারেশনে নিয়ে যাবে। এইটাই হচ্ছে এর কাজ। क्या कहा समझिए? তাহলে যে এই যে ডিএনএ জিন এইগুলো কোনখানে থাকে কি ব্যাপার আমরা বুঝতে পারলাম। তাহলে ক্রোমোজোম কতগুলো বললাম? 46 ক্রোমোজোম। তার মধ্যে কে থাকে? 46 এর মধ্যে 22 ক্রোমোজোমের কথা বলে দিই। 46 এর মধ্যে 22 পেয়ার হচ্ছে অটোজোম, আর 1 পেয়ার অথবা সেটাকে বলতে পারি XX বা XY, এইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটা অথবা এই কারণে দিয়েছি, ছেলেদের ক্ষেত্রে হয় XY, মেয়েদের ক্ষেত্রে হয় XX। এই XX হলে মেয়ে হয়ে যাবে আর XX, তাহলে এখানে একটাই হচ্ছে, এইটা বা এইটা একটাই, আর এখানে 22, তাহলে টোটাল হয়ে গেল 23 জোড়া, মানে 46টা। এই 46টা ক্রোমোজোম আমাদের বডির ভিতরে প্রত্যেকটা সেলে সেলে থাকে। মানে কতগুলো সেল বলেছি? 30 লাখ কোটি সেল। 30 লাখ কোটি সেলের মধ্যে এইটা রয়েছে। তাহলে তুমি ভালো করে ভাবো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। কত? এটা যদি সান হয়, এটা যদি আর্থ হয়, ইয়াদের মধ্যে দূরত্ব হচ্ছে 15, আর কোটি মানে 7টা শূন্য, 15 কোটি কিলোমিটার। এই যে এইখানে আমাদের যে ডিএনএটা আছে আমার বডিতে, একা একা আমার বডিতে যে ডিএনএটা আছে, বা একা তোমার বডিতে যে ডিএনএটা আছে, সেই ডিএনএটাকে যদি খোলা হয়,
ঠিক আছে, যে প্রত্যেকটা সেলে যতগুলো ডিএনএ আছে সেগুলোকে যদি জোড়া হয়, তাহলে সূর্য থেকে পৃথিবীকে 3 বার যাওয়া 3 বার আসা, মানে টোটাল 6 বার যাওয়া আসা যাবে। তার মানে 6×15 = 90, তার মানে 90 কোটি কিলোমিটার। তার মানে আমার বডির ভিতরে 90 কোটি কিলোমিটার ডিএনএ রয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রত্যেকের এক একটা বডির ভিতরে 90 কোটি কিলোমিটার করে ডিএনএ রয়েছে, যেটা এখান থেকে সূর্যকে 3 বার যাওয়া আসা করা যাবে। এই হচ্ছে আমাদের ডিএনএ। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ কি, ডিএনএ এর টোটাল ডিটেলস কি, সেই সমস্ত জিনিস আমরা দেখবো। শুনো মন দিয়ে, ভালো করে বুঝো। এটা আমি মুছে দিই তখন। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ। ভালো করে দেখো, ডিএনএ আগে আমরা ক্রোমোজোম লিখে দেখে নিয়েছি, এরপর আমরা দেখবো ডিএনএ। ডিএনএ তোমরা সবাই আর ফুল ফর্ম মোটামুটি মুখস্থ করেই নিয়েছো ডিএনএ, কিন্তু তার আগে আমরা একদম ডিএনএ লয়, ডিএনএ এর আগের থেকে আমরা যে কোনো জিনিস তার আগের থেকে নেবো, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। ডিএনএ এর আগের থেকে মানে কি, ডিএনএটা কি, ডিএনএটা যদি দেখি এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, ঠিক আছে। নিউক্লিওটাইড মানে কি, এটাকে আমরা নিউক্লিওটাইড না বলে আরেকটা জিনিস বলতে পারি, এটাকে নিউক্লিক অ্যাসিড বলে দিই। ধরো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিডটা দুটো টাইপসের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, ঠিক আছে, ডিএনএ আরএনএ, বুঝতে পারছো? আচ্ছা, ভালো করে একটু মন দিয়ে শুনো, যে আমরা আমাদের বডিতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, ভিটামিনস, মিনারেলস, এই সমস্ত জিনিসগুলি আমাদের বডিতে তৈরি হয়েছে। আমাদের বডিকে দেখলাম একটু আগে সেল দিয়ে তৈরি হয়েছিল, তাহলে সেই সেলগুলো সেগুলো খাবার কোথার থেকে পাবে বা এনার্জি কোথার থেকে পাবে? সেই এনার্জি যারা দেবে সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট, আমি এখানে লিখে দিচ্ছি, কার্বোহাইড্রেট, হাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইড বা যেটাকে নিউক্লিক অ্যাসিড বলছি, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি ভিটামিন। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলি আমাদের বডি তৈরি। আমাদের বডিটা কি দিয়ে তৈরি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, ভিটামিনস, ঠিক আছে। তাহলে তার মধ্যে একটা জিনিস হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তার মানে আমাদের বডি নিউক্লিক অ্যাসিড দিয়েও তৈরি। এই নিউক্লিক অ্যাসিডটা দুটো টাইপসের হয়, একটা ডিএনএ আর একটা আরএনএ, ঠিক আছে। এই যে নিউক্লিক অ্যাসিডটা, এটা দুটো জিনিস হয়, একটা ডিএনএ একটা আরএনএ। এই নিউক্লিক অ্যাসিডটা কি দিয়ে তৈরি যদি আমরা দেখি, নিউক্লিক অ্যাসিডটা কি দিয়ে তৈরি, তাহলে আমরা দেখব নিউক্লিওটাইড, তাহলে কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইড। তার মানে আমরা বলতে পারি ডিএনএ বা আরএনএ এগুলো কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আচ্ছা, নিউক্লিওটাইডটা কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইডটা যদি দেখি, সেইটা আবার তিনটা জিনিস নিয়ে তৈরি। নাম্বার 1 সেটা হচ্ছে, ভালো করে দেখো, শর্করা। নাম্বার 1। নাম্বার 2 যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে N2 বেস বা নাইট্রোজেন বেস। আর নাম্বার 3 যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ফসফেট গ্রুপ, পি গ্রুপ। তাহলে এই তিনটা জিনিস নিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। তার মানে ভালো করে যেটা বলছি ভালো করে শোনো, যে নিউক্লিওটাইড তৈরি হচ্ছে শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড দিয়ে বা ফসফেট গ্রুপ দিয়ে তৈরি। তাহলে নিউক্লিওটাইড তৈরি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, অনেকগুলো নিউক্লিওটাইড। এটা নিউক্লিওটাইড এরকম অনেকগুলো যখন একসাথে অনেকগুলো হয়ে যাবে, দিয়ে এরকম পর জুড়ে করে সে তৈরি করবে কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড যেটা, সেইটা অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড। আর সেইটা কি নিউক্লিক অ্যাসিডের টাইপসটা কি? সেই টাইপসটা কি? সেটা হচ্ছে ডিএনএ আর এনএ। মানে নিউক্লিক অ্যাসিড যেটা, সেটা দুটো ভাগে ভাগ হয়, একটা ডিএনএ একটা আরএনএ।
ডিএনএ তে শর্করা কি থাকে, আরএনএ তে শর্করা কি থাকে, পরীক্ষায় কোশ্চেনে পড়ে, তোমাদের বহুতবার পড়েছে। ডিএনএ তে নাইট্রোজেন বেস কি থাকে, আরএনএ তে নাইট্রোজেন বেস কি থাকে, বহুতবার পড়েছে। ঠিক আছে, ফসফেট গ্রুপ সব জায়গায় একই। তাহলে এই হচ্ছে আমার বেস। এরপরে আমি ডিএনএ এর মেন জিনিস আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই বেসটা ভালো করে বুঝতে পারি। এরপরে আমি চলে আসছি ডিএনএ এর মেন জিনিসে। ডিএনএ এর মেন জিনিসে আমরা চলে আসছি। দেখো, এই যে ডিএনএ, এই ডিএনএটা কি দিয়ে তৈরি আমরা সেটা দেখছি। এই যে ডিএনএ, সেটা কি দিয়ে তৈরি? নাম্বার ওয়ান যেটা, সেটা বললাম শর্করা। এই যে শর্করা, ঠিক আছে, এই শর্করাটা কি শর্করা? সেই শর্করাটার নাম হচ্ছে, যে ডিএনএ এর ফুল ফর্ম কি তোমরা যদি দেখো বুঝতে পারবে। এখানে আমি লিখে দিচ্ছি ডিঅক্সি, ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, তাহলে ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সি, ভালো করে শোনো, এই টার্মটাকে ডিঅক্সি রাইবোজ, এই টার্মটাকে ভালো করে গুরুত্ব দাও, ডিটাকে ভালো করে গুরুত্ব দাও। ডিঅক্সি রাইবোজ, এই যে শর্করা, শর্করা মানে এই যে এইটা, ঠিক আছে। তাহলে ডিঅক্সি রাইবোজ যেটা, সেটা কেমন? এটা এই যে এইটা হচ্ছে একটা পেন্টোজ শর্করা। ডিঅক্সি রাইবোজ যেটা, এটা হচ্ছে সুগার। সুগার মানে শর্করা মানে চিনি আর কি। এই চিনিটা যেটা, সেটা একটা পেন্টোজ চিনি। ওয়াইকার দন্তলয় টয়কার বর্গিত, তাই তো? পেন্টোজ, পেন্টোজ মানে কি? 5টা কার্বন দিয়ে তৈরি, 5টা কার্বন দিয়ে তৈরি। ঠিক আছে, এটা আমি যদি তোমাদেরকে বায়োমলিকিউলস পড়াতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো। তার কারণ হচ্ছে বায়োমলিকিউলস হলে এটা অনেক ইজি হয়ে যেত জিনিসটা। দেখো, পেন্টোজ মানে হচ্ছে 5টা কার্বন দিয়ে তৈরি। আচ্ছা, টেট্রোজ মানে কি? টেট্রোজ, টয়ইকার টয়রোফ্লাইকার বর্গিত, টেট্রোজ মানে 4টা কার্বন দিয়ে তৈরি। হ্যাঁ, পেন্টোজ। হেক্সোজ মানে কি? 6টা কার্বন দিয়ে তৈরি। হেপ্টোজ মানে কি? 7টা কার্বন দিয়ে তৈরি। সেরকম ভাবে পেন্টোজ যেটা, সেটা 5টা কার্বন দিয়ে তৈরি। সেই যে 5টা কার্বন দিয়ে তৈরি, সেই 5টা কার্বন দিয়ে তৈরি সুগারটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ। দেখো ভালো করে, এটা কেমন দেখতে হয় ভালো করে দেখো। সেইটা যেটা দেখতে হয় ডিঅক্সি, এই যে আমি কি বললাম প্রথমে, যেটা সুগার, সুগার বা শর্করা, কি লিখছি? শর্করা। এই যে শর্করাটা যেটা, সেই শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। সেটা দেখতে কেমন ভালো করে দেখো, সেটা এরকম দেখতে। দেখো, এইটা, এটা হচ্ছে এইখানে একটা কার্বন, এটাকে কার্বন বলা হয়, এটাকে একটা কার্বন, এটা এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, আর CH2OH, এটা 5 নম্বর কার্বন। দেখো, এই জায়গাগুলোকে কার্বন থাকে, এখানে 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 কার্বন থাকে। তাহলে টোটাল কটা কার্বন হলো? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এইটাকে বলা হচ্ছে একটা পেন্টোজ সুগার। এটা একটা কি? পেন্টোজ সুগার। ডিএনএ তে কি থাকে? পেন্টোজ সুগার থাকে না ডিএনএ তে, ভালো করে মাথা ঢুকানো। পেন্টোজ সুগার ডিএনএ তে থাকে না, ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। পেন্টোজ সুগার ডিঅক্সি রাইবোজ সুগারের একটা ভাগ। কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগার যেটা, সেইটা ভালো করে যদি দেখো, যে জিনিসটা বুঝতে পারবে, সেটা ডি, ডি মানে 2। তার মানে এই যে 2 নম্বর কার্বন, সেইখানে এখানে OH থাকে। সেই OH এর বদলে কি শুধু H থাকে, মানে অক্সিজেন থাকেনি। এখানে অক্সিজেন ছিল, ঠিক আছে, অক্সিজেন ছিল, এটা হয়ে গেল। যখন অক্সিজেন থাকবে, এই সুগারটাকে বলা হয় রাইবোজ সুগার। কি বলা হচ্ছে? অক্সিজেন আছে, অক্সিজেন আছে, তাই এটাকে বলা হয় রাইবোজ সুগার, রাইবোজ। কিন্তু অক্সিজেন যদি না থাকে, শুধু এইচ থাকে, তাহলে সেটাকে বলা হয় ডিঅক্সি, ডিঅক্সি রাইবোজ, রাইবোজ। তাহলে ডিএনএ তে যে সুগারটা থাকে, সেখানে অক্সিজেন থাকেনি। আরে অক্সিজেন থাকেনি মানেই তো ডিঅক্সি রাইবোজ, মানে অক্সিজেন নাই। তাহলে ডিএনএ এর মধ্যে যে সুগারটা থাকে, সেই সুগারটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ। তাহলে আমি এই যে শূন্যটা যেটা, এটা মানে শূন্য তো এটা ও, এই অক্সিজেনটাকে আমি এটা হাঁটাই দিই। তাহলে হাঁটাই দিলে আমি যেটা দেখতে পাবো, সেটা এখন এটা যে সুগারটা থাকে, সেটা হচ্ছে এই রাইবোজ, ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে এইচ, শুধু এইচ আমি দেখাই দিলাম। কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে OH এর পরিবর্তে শুধু কে থাকে? হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। হয়ে গেল। তাহলে ডিএনএ এর শর্করা আমার কমপ্লিট হয়ে গেল। আর এখানে বেশি কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, 2 নম্বর যেটা দেখবো, সেটা হচ্ছে কি? শর্করা আমার হয়ে গেল, এই দেখো শর্করা হয়ে গেল। 2 নম্বর নাইট্রোজেন বেস।
2 নম্বর কি নাইট্রোজেন বেস, N2 বেস, নাইট্রোজেন বেস। 2 নম্বর কি থাকে নাইট্রোজেন বেস। ভালো করে দেখো কি বলছি, ভালো করে বুঝো। নাইট্রোজেন বেস যেটা সেইটা দুটো টাইপসের হয়, দুটো টাইপসের। কি বলছি দুটো টাইপসের, এখানে দেখেন দুটো টাইপসের। একটা হচ্ছে পিউরিন, পিউরিন, আরেকটা হচ্ছে পিরিমিডিন, পিরিমিডিন। তাহলে নাইট্রোজেন বেস যেটা সেটা দুটো টাইপসের, একটা পিউরিন, একটা পিরিমিডিন। পিউরিন, পিরিমিডিন, ভালো করে শোনো। পিউরিন যেটা, পিউরিনে কে কে থাকে, সেইখানে থাকে অ্যাডিনিন এবং গুয়ানিন, অ্যাডিনিন এবং গুয়ানিন থাকে। তাহলে পিউরিন কি দিয়ে তৈরি, অ্যাডিনিন এবং গুয়ানিন। পিরিমিডিন কি দিয়ে তৈরি, সাইটোসিন এবং থাইমিন। ঠিক আছে, তাহলে পিরিমিডিন কি দিয়ে তৈরি, সাইটোসিন এবং থাইমিন। এই যে এইটা যেটা, এইটা থাকে ডিএনএ তে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই চারটা নাইট্রোজেন বেস থাকে ডিএনএ এর ভিতরে। তাহলে ডিএনএ তে নাইট্রোজেন বেস কটা থাকে, চারটা, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এন্ড থাইমিন, এই চারটা থাকে। পিউরিন কাদেরকে বলা হয়, অ্যাডিনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন। পিরিমিডিন কাদেরকে বলা হয়, সেটা হচ্ছে সাইটোসিন এবং থাইমিন, এই দুটাকে বলা হয় পিরিমিডিন। আচ্ছা আর একটু যদি ডিটেলসে বলি, এদের এদের এগুলো সবাইকে আলাদা আলাদা স্ট্রাকচার আছে। আমি অ্যাডিনিন লিখে দিচ্ছি, অ্যাডিনিন এরকম শুধু না, অ্যাডিনিন এরকম হয় দেখতে, এটা হচ্ছে এটা হচ্ছে হেক্স বেঞ্জিনের মতো কিছুটা, এটা হচ্ছে একটা সাইকেল, একটা সাইকেল, ডবল সাইকেল, ঠিক আছে, তাহলে বাইসাইক্লিক। তাহলে পিউরিন যেটা হবে এটা বাইসাইক্লিক হবে, কিন্তু পিরিমিডিন যেটা সেটা হয়ে যাবে এরকম মনোসাইক্লিক, মানে শুধু একটা বেঞ্জিনের মতো রয়ে, ঠিক আছে এরকম। তাহলে এইটা হয়ে গেল পিউরিন, তাহলে এখানে আমি লিখে দিই, এইটা হচ্ছে, আচ্ছা আমি দাগ দিয়ে দিই, তাহলে হচ্ছে এইটা হচ্ছে, এই যে পিউরিন হচ্ছে এইটা, আর পিরিমিডিন হচ্ছে এইটা। তার মানে এখানে একটাই সাইকেল আছে, তাই এটা মনোসাইক্লিক, এটা বাইসাইক্লিক। তাহলে পিউরিন বাইসাইক্লিক, পিরিমিডিন মনোসাইক্লিক। তাহলে ডিএনএ এর মধ্যে এই চারটাই নাইট্রোজেন বেস আছে। এরপর ভালো করে শুনি, তার সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে পিউরিন আর পিরিমিডিন এরা সবসময় বন্ড ফর্ম করে, বন্ড ফর্ম করে, পিউরিনের সাথে পিরিমিডিন বন্ড ফর্ম করে। মানে কি, এইখানে আমি দেখাচ্ছি, ভালো করে দেখো, পিউরিন পিরিমিডিন, পিউরিনে কে আছে, এ আছে, পিউরিনে কে আছে, এ কখনোই জি এর সাথে বন্ড ফরমেশন করবে না। এ যদি বন্ড ফরমেশন করে পিউরিন পিরিমিডিনের সাথে করবে, তাহলে টি এর সাথে বন্ড ফরমেশন করবে, জি সি এর সাথে বন্ড ফরমেশন করবে, জি সি এর সাথে বন্ড ফরমেশন করবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে অ্যাডিনিন থাইমিনের সাথে বন্ড ফরমেশন করবে, গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ড ফরমেশন করবে। আচ্ছা অ্যাডিনিন যেটা সে ডবল বন্ড করবে, আর গুয়ানিন যেটা সে ট্রিপল বন্ড করবে। কি বললাম বুঝতে পারলে? বুঝে গেল? আচ্ছা অ্যাডিনিন ডবল বন্ড। আচ্ছা এই যে বন্ডগুলো, এই বন্ডগুলো কি বন্ড, এইগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড। কি বন্ড, এই যে এইগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এন্ড থাইমিন, এগুলো বুঝতে পারলাম। আচ্ছা আরএনএ এর ক্ষেত্রে এটা থাকেনি, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে না সুগারটা একই, না নাইট্রোজেন বেসটা একই, নাইট্রোজেন বেসও আলাদা আছে, সুগারও আলাদা আছে। ফসফেট গ্রুপ সবার ক্ষেত্রেই সেম, তাহলে ফসফেট গ্রুপ আমাদেরকে জানিয়ে লাভ নাই, ফসফেট গ্রুপ নরমাল জিনিস। তাহলে আমরা মোটামুটি অ্যাডিনিন, গুয়ানিন, পিউরিন, পিরিমিডিন এটা জানতে পারলাম। এই যে অ্যাডিনিন পিউরিনের সাথে, মানে পিউরিন পিরিমিডিনের সাথে, পিরিমিডিন পিউরিনের সাথে বন্ড ফরমেশন করে থাকবে। একজন ডবল বন্ড করবে, অ্যাডিনিন এন্ড থাইমিন, গুয়ানিন এন্ড সাইটোসিন ট্রিপল বন্ড করবে, সেই বন্ডগুলো হাইড্রোজেন বন্ড। এই তো নরমাল জিনিস, বারবার বারবার একই জিনিস আমরা বুঝে গেল। তাহলে এই হচ্ছে ডিএনএ, ঠিক আছে। এরপর ভালো করে বুঝবো ডিএনএ এর স্ট্রাকচারটা কি। তাহলে আমরা ডিএনএ কি দিয়ে তৈরি দেখে দিয়েছি, ডিএনএ সুগার দিয়ে তৈরি। কি সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। আর কি নাইট্রোজেন বেস দিয়ে তৈরি, কি নাইট্রোজেন বেস, পিউরিন পিরিমিডিন। পিউরিনে কি থাকে, অ্যাডিনিন গুয়ানিন। পিরিমিডিনে কি থাকে, সাইটোসিন থাইমিন। বুঝতে পারলো? আচ্ছা এর সাথে ফসফেট গ্রুপ যা থাকে 3 নম্বর, এটা এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, এখানে করে দিচ্ছি 3 নম্বর ফসফেট গ্রুপ। আরে বাবা, यस ফসফেট গ্রুপ, এই যে পি আর কি, ঠিক আছে, অক্সিজেন অক্সিজেন করে এগুলো সবগুলো অক্সিজেন থাকে। তাহলে এই হচ্ছে ফসফেট গ্রুপ। তাহলে এই যে ফসফেট গ্রুপটা যেটা, এইটা
এদের সাথে জুড়ে যাবে, এর সাথে জুড়বে, এর সাথে জুড়বে, জুড়ে করে ডিএনএ এক একটা করে চেন তৈরি করবে। তাহলে এই তিনটা যখনই হয়ে যাবে একসাথে, তাদেরকে কি বলবো? নিউক্লিওটাইড। তার মানে কি বলছি? শর্করা, নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপ, এই তিনটে এক কাজে হয়ে যাবে, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো নিউক্লিওটাইড। তার মানে কি, কোনখানে নিউক্লিওটাইড বলছিলাম? এইখানে। তাহলে এই নিউক্লিওটাইড মানে কি? এরপর আমি বলছি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড নিউক্লিওটাইড মানে হচ্ছে এই তিনটে একসাথে জুড়ে দিই। তাহলে এই তিনটাকে একসাথে আমি জুড়ে দিই এখানে, তাহলে তুমি বুঝতে পারবো নিউক্লিওটাইড কি। তিনটাকে একসাথে জুড়ে দিই। শর্করা, শর্করা কোথায় গেলি? শর্করা, এই যে এইটা শর্করা ছিল, এটা শর্করা ছিল। আচ্ছা, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস আমি জুড়ে দিচ্ছি এখানে। নাইট্রোজেন বেস কি? অ্যাডিনিন, তাই তো? অ্যাডিনিন, ঠিক আছে। অ্যাডিনিন মানে হচ্ছে এটা অ্যাডিনিন, তার সাথে সাথে ফসফেট গ্রুপ। তাহলে দেখো, এটা হচ্ছে ফসফেট গ্রুপ। এবার আমি লাল পেন দিয়ে দেখাচ্ছি, ভালো করে বুঝে যাবে। এইটা হচ্ছে ফসফেট গ্রুপ, এই যে এটা হচ্ছে ফসফেট গ্রুপ, এটা হচ্ছে সুগার, আর এটা হচ্ছে নাইট্রোজেন বেস। এরা তিনজন একসাথে হয়ে গেছে, তখন এই তিনজনকে একসাথে বলা হবে নিউক্লিওটাইড। এই তিনটাকে একসাথে বলা হবে নিউক্লিওটাইড। এই যে শর্করা, নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপ, এই তিনটাকে একসাথে বলা হবে নিউক্লিওটাইড। এই যে এই তিনটা একসাথে হয়ে 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 একসাথে যখন জুড়িয়ে যাবে, তখন এরা পলিনিউক্লিওটাইড তৈরি করবে। কি নিউক্লিওটাইড তৈরি করবে? পলিনিউক্লিওটাইড। পলি মানে কি? অনেক। পলি কথার বাংলা অর্থ হচ্ছে অনেক। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে জুড়ে করে যেটা তৈরি করবে, তার নাম হচ্ছে ডিএনএ। ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা কি হলো বুঝতে পারলাম? সেই রকম ভাবে আমাদের সেম জিনিস ভাবে আমাদের এই ডিএনএটা টোটাল জিনিসটা একবার ভালো করে স্ট্রাকচারটা দেখতে হবে, কারণ তোমাদের স্ট্রাকচারও দিয়ে আছে বই। তাহলে ডিএনএ স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে নিই, তাহলে আমরা এটা একটু বুঝি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার, স্ট্রাকচার অফ ডিএনএ, ডিএনএ এর গঠন। ডিএনএ এর গঠন, 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 ডিএনএ এর গঠন, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ এর গঠন। ডিএনএ কিরকম হয় ভালো করে দেখো। আমরা নর্মালি জানি যে ডিএনএ এরকম দেখতে হয়, এরকম পেঁচানো, ঠিক আছে। ডবল হেলিক্স, একে বলা হয় ডবল হেলিক্স। তোমাদের বইয়েও আমি দেখেছি হেলিক্সই লেখা আছে। এটা হেলিক্স মানে তন্ত্র, ডবল মানে এই যে এই একটা দুটো আছে, তাই এটাকে বলা হয় ডবল হেলিক্স, ঠিক আছে। এদের এখানে শুরু হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমে, আর এখানে হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইমে। তোমাদের যদি কারো কোশ্চেন হয় কি 5 প্রাইম কি 3 প্রাইম, এগুলো জিনিসগুলো কি, তাহলে আমি তোমাদেরকে বলতেই পারি, বাট তোমাদের কাজে লাগবে। তবু তাহলে বলছো যখন আমি বলে দিতে পারি, বাট কাজে লাগবে। দেখো 5 প্রাইম মানে কি? 5 প্রাইম মানে হচ্ছে, ভালো করে দেখো, ডিএনএ আমি প্রথমে বললাম যে ডিএনএ কি দিয়ে তৈরি, এইখানে আমি আঁকছি, ভালো করে দেখো। ডিএনএ সুগার দিয়ে তৈরি, সুগার, এই যে সুগার, এটা অক্সিজেন। এটা তোমরা বুঝতে পারবে যখন তোমাদেরকে ডিটেলসে বলা হোক, তখন তোমরা বুঝতে পারবে এটা অক্সিজেন কোথা থেকে আসছে সেটাও জানা যায় যদিও। আচ্ছা দেখো, এই যে এইখানে সুগার আছে, এই যে এটা হচ্ছে একটা সুগার, এই সুগারে আমি এখানে এইচ দিয়ে দিচ্ছি, মানে সেটা কি সুগার হয়ে গেল? ডিএনএ এর সুগার, যে ডিঅক্সিরাইবোজ সুগার। যদি ওএইচ দিয়ে দিই তাহলে সেটা আরএনএ এর সুগার হয়ে যাবে, আরএনএ এর, ঠিক আছে। ওএইচ দিচ্ছি না আমি এখানে, শুধু ডিএনএ এর জন্য এইচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এইচ দেওয়ার পরে এটা ডিঅক্সি হয়ে গেল, 1 2 3 4, আর এখানে CH2OH, তাহলে 5টা কার্বন হয়ে গেল এটা। এই যে এখানে OH আছে না, এখানে ফসফেট গ্রুপ আছে, এখানে ফসফেট গ্রুপ আছে, ঠিক আছে। দেখো এই যে ফসফেট গ্রুপটা যেটা, এই ফসফেট গ্রুপ কি করছে? ই এখানের সাথে OH টা যেটা আছে, এই OH, দেখো OH, ঠিক আছে। এই OH আর এই OH এর মধ্যে এইখানে H2O, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন বেড়ে গেল। তাহলে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন এখানে বেড়ে গেল, তার মানে H2 মানে কি? জল। তাহলে আমি এখানে মুছে করে আমি এই জিনিসটা করতে পারি, ভালো করে দেখো।
জিনিসটা ভালো করে না বুঝতে পারলে হবে না। দেখো এই জিনিসটা দাঁড়ালো, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, আমি কি বলছি ভালো করে বুঝো জিনিসটা এখানে, ঠিক আছে? কি হচ্ছে যে এই হচ্ছে একটি সুগার, সেই সুগারের 1 2 3 4 5, এটা 5 নাম্বার কার্বন। সেই 5 নাম্বার কার্বনে এখানে ফসফেট গ্রুপ, এখানে ফসফেট গ্রুপের নিজস্ব কি ছিল, OH ছিল। সেই OH আর এখানে যে OH, সেই OH মিলে করে জল বেরিয়ে যাচ্ছে, আর একটা অক্সিজেন এখানে রয়ে যাচ্ছে। এই দেখো অক্সিজেন এখানে রয়ে গেল, তাহলে অক্সিজেনের দুটো হাতে এখানে, একটা হাতে এখানে করে নিল। এটা কত নম্বর কার্বন? 5 নম্বর কার্বন, তার জন্য এটা 5 প্রাইম। কি বলুন, বুঝতে পারলে? এটা 5 নাম্বার কার্বন, এই জন্য এটা 5 প্রাইম। এরপর ভালো করে দেখো, তাহলে এটা ফসফেট গ্রুপ হয়ে গেল, এটা সুগার হয়ে গেল। এখনো পর্যন্ত এটা নিউক্লিওটাইড হয়নি, কিন্তু নিউক্লিওটাইড হওয়ার জন্য আমরা কি বলেছিলাম, নিউক্লিওটাইড হওয়ার জন্য এখানে একটা কি দিতে হবে, এখানে একটা ইয়াও দিতে হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে এইখানে একটা আমি নাইট্রোজেন বেস দিয়ে দিলাম, এটার নাম ধরে নিলাম অ্যাডিনিন। তাহলে দেখো অ্যাডিনিন দিয়েছি আমি এখানে, তাহলে আমি এখানে কি দিয়েছি, লাল পেনে নিচে করে দেখাচ্ছি। দেখো এইটি হচ্ছে অ্যাডিনিন বা নাইট্রোজেন বেস, N2 বেস। এইটি হচ্ছে সুগার, সুগার, ঠিক আছে, N2 সুগার, যেটা বলা হচ্ছে রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। আর এইটা হয়ে গেল ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ। তাহলে এই ফসফেট গ্রুপ, ডিঅক্সি রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস, এই তিনটাই মিলে করে কি তৈরি করলো, একটা নিউক্লিওটাইড। এই যে নিউক্লিওটাইডটা তৈরি করেছে, এরপরে ইয়ার এক্সটেনশন দেখাচ্ছে, ভালো করে দেখো এটা কি করে এরকম হচ্ছে সেটা দেখো, হয়েছে? দেখো এই যে নিউক্লিওটাইডের এইটা কি, এটা হচ্ছে সুগার, এই সুগারের এটা 3 নাম্বার কার্বন। এইখানে ভালো করে দেখো ফসফেট গ্রুপ আমি আবার এখানে একটা দিচ্ছি, দেখো এইখানে কি আছে, এখানে OH আছে, এখানেও OH আছে, এটা OH, এই OH-টা কার, এই যে সুগারের OH এইটা। তাহলে এই সুগারের যে OH আর এই যে OH, এই দুজনে মিলে বন্ড ফর্মেশন করবে, দিয়ে জল বেরিয়ে যাবে, H2O, যেরকম ভাবে এখানে জল বেরিয়ে গেছিল সেরকম ভাবে এখানে জল বেরিয়ে যাবে, ঠিক আছে? সেই জল বেরিয়ে যাওয়ার গেল, তাহলে এরা দুজন বন্ড ফর্মেশন করে নিল। সেরকম ভাবে এইখানে আরেকটা কি আছে, সুগার রয়েছে, এখানে একটা সুগার রয়েছে, সেই সুগারে CH2OH, OH আমি এই সাইডে লিখে দিলাম। সেরকম ভাবে এরা দুজন এরকম করে জল বেরিয়ে গেল, H2O, এরা জলটা এরকম ভাবে বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এইখানে একবার জল বেরোলো, এইখানে একবার জল বেরোলো, এখানে একবার জল বেরোলো, এরকম করে 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 আর নিচ দিকে যাবো, ঠিক আছে? দেখো এখানে যে গেল, এখানে কি আছে, সুগার রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে, তার সাথে সাথে আমি একটা অ্যাডিনিন বা গুয়ানিন আমি কিছু অ্যাড করে দিই, ঠিক আছে? অ্যাডিনিন বা গুয়ানিন এখানে অ্যাড করে দিলাম। এইখানটা দেখো এইটা, তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এই আর এখানে আবার OH আছে, OH, এখানে ফসফেট গ্রুপ আরেকটা আছে, OH, H, OH, 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 ঠিক আছে? এই যে ফসফেট গ্রুপ, সেই ফসফেট গ্রুপে দেখো এই যে OH-টা, সেই OH এর সাথে যোগ করে আরো জল বেরিয়ে যাচ্ছে, জলটা আমি এদিকে বের করাচ্ছি, আরো জল বেরিয়ে যাচ্ছে। তার মানে যেখানে ফসফেট গ্রুপ আর সুগার যোগ হবে সেইখানে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাচ্ছে, ফসফেট গ্রুপ আর সুগার জল বেরিয়ে করে একটা বন্ড ফর্মেশন করছে, সেই বন্ডটাকে বলা হয় এস্টার বন্ড। তাহলে এইখানে দেখো এই যে বন্ড, এটা কি বলা হচ্ছে, এস্টার বন্ড, এস্টার, এস্টার বন্ড, ঠিক আছে? এই যে বন্ডটা, এটা এস্টার বন্ড। আচ্ছা এইখানে একটাই দেখা যাচ্ছে, কিন্তু এই যে ফসফরাস বা এই যে ফসফেট গ্রুপটা, এখানে কটা বন্ড দেখা যাচ্ছে, এইখানে একটা দেখা যাচ্ছে, এই সুগারের সাথে এই সুগারের সাথে একটাই, একটাই ফসফেট, মানে ফসফেট যে ফসফরাস যেটা, সেটা একটাই, সে এইখানে একবার বন্ড ফর্মেশন করছে, এইখানে একবার বন্ড ফর্মেশন করছে। এইখানে কটা ফসফরাস ছিল, একটাই, সে কোনখানে বন্ড করছিল, শুধু একটাতে। তাহলে এইটা হচ্ছে ফসফো এস্টার বন্ড। আর এই যে ফসফরাসটা, এটা দুটার দিকে, উপর দিকেও একটা বন্ড ফর্মেশন করছে, নিচ দিকেও একটা বন্ড ফর্মেশন করছে, তার জন্য একে বলা হয় ফসফো ডাই এস্টার বন্ড, দুটো বন্ড, তাহলে ফসফো ডাই এস্টার বন্ড। এরকম করে করে এইটা যেটা, এটা কত নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, তাহলে এরকম করে করে লাস্ট পর্যন্ত যেটা থাকবে সেটা 3 নাম্বারই থাকবে, 3 নাম্বার কার্বনে, তার জন্য এইখানে যেটা হয়ে গেল 3 প্রাইম, বুঝেছো? তাহলে এরকম করে 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 তৈরি হয়। সেরকম ঠিক তার অপোজিট সাইড থেকে তৈরি হবে, মানে যা এখানে শুরু করেছি সেটাই উল্টাই দাও, এখান থেকে শুরু হবে একটা, ঠিক আছে? এখান থেকে একটা শুরু, তাহলে এইটা 5 প্রাইম টু এরকম করে যেই করে 3 প্রাইম এখানে রইল। কি বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য আমি এত কিছু বললাম, এরপর আমি পুরোপুরি একদম এখানে চলে যাচ্ছি।
এই যে এইখানে দেখো ভালো করে, যে এইখান থেকে এইখান পর্যন্ত ডিএনএ এর এইটাকে বলা হয় একটা টার্ন, ঠিক আছে, মানে একটা কুণ্ডলী, এইটাকে বলা হয় একটা কুণ্ডলী। সেরকম ভাবে এইখান থেকে এইখান পর্যন্ত ডিএনএ এটা আরেকটা কুণ্ডলী, একটা সম্পূর্ণ কুণ্ডলী। তাহলে এই কুণ্ডলীতে নাইট্রোজেন বেস কতগুলো থাকে? 10টা থাকে। কি বলেছি? 10টা। নাইট্রোজেন বেস কতগুলো থাকে? 10টা। একটা, আমি এটাতে কেন দেখাচ্ছি, আলোতে দেখাই। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। কটা নাইট্রোজেন বেস থাকে বলেছি? 10টা। সব ডিএনএ তে থাকে না 10টা। আমি একটা নর্মাল ডিএনএ এর কথা বলছি, যেটা বি ডিএনএ, আমাদের যে ডিএনএ আছে সেইটা। সেই ডিএনএ তে 10টা নাইট্রোজেন বেস থাকে। এইখানে যদি এডিনিন থাকে তাহলে এইখানে থাইমিন থাকবে, এইখানে যদি গুয়ানিন থাকে তাহলে এখানে সাইটোসিন থাকবে, এইখানে যদি এডিনিন থাকে তাহলে এখানে সাইটোসিন থাকবে, তাই তো নাকি? একদম না। এডিনিন সবসময় থাইমিনের সাথে, একটু আগে বললাম পিউরিন পিরিমিডিন, ঠিক আছে, যেটা ওটাকে বলা হয় চারগ্রাফস ল, সারগ্রাফস ল বা চারগ্রাফস ল বলতে পারো। তাহলে এডিনিন থাইমিন, ঠিক আছে। আচ্ছা, এডিনিন থাইমিন যেটা সেটা ডবল বন্ডে থাকবে, গুয়ানিন সাইটোসিন যেটা সেটা ট্রিপল বন্ডে থাকবে, তাহলে ট্রিপল বন্ড দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এটাও যদি এটা যদি গুয়ানিন হয়ে যায়, এটা তাহলে সাইটোসিন হয়ে যাবে, তাহলে এটাও ট্রিপল বন্ডে থাকবে। তাহলে যেটা ট্রিপল বন্ডে সেটা ট্রিপল বন্ড দেখাবো, যেটা ডবল বন্ড সেটা ডবল বন্ড। প্রথমে এটা যেমন ডবল বন্ড, তাহলে এটা আমি ডবল বন্ড দেখাই দিই, এটা ডবল বন্ড দেখাবো। এরকম করে করে টোটাল কটা থাকবে? এ টি জি সি, এ টি জি সি, এ টি, তাহলে এরকম করে করে টোটাল থাকছে 10টা। তাহলে একটা কুণ্ডলীতে কতগুলো নাইট্রোজেন বেস থাকে? একটা কুণ্ডলীতে টোটাল নাইট্রোজেন বেস কটা থাকে? 20টা হয়ে গেল, কারণ এই সাইডে 10টা, এই সাইডে 10টা, টোটাল 20টা। তাহলে টোটাল নাইট্রোজেন বেস পেয়ার থাকবে, নাইট্রোজেন বেস যদি বলি তাহলে 20টা। নাইট্রোজেন বেস পেয়ার যদি বলি, কমপ্লিমেন্টারি বেস পেয়ার, এদেরকে বলা হয় এডিনিনের সাথে থাইমিনে থাকবে, গুয়ানিনের সাথে সাইটোসিনে থাকবে। তাহলে এইটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ার। কমপ্লিমেন্টারি বেস পেয়ারের যদি ভালো করে দেখলাম, আমি এখানে লিখে দিচ্ছি যে বেস পেয়ার, সেইটার কথা যদি বলি তাহলে 10টা থাকবে। আর বেস বলি যদি, তাহলে সেইটা হয়ে যাবে 20টা, কারণ এই সাইডে 10টা, এই সাইডে 10টা, টোটাল বেস হয়ে গেল নাইট্রোজেন বেস 20টা। তাহলে কি বললাম বুঝতে পারলে? ওকে। এরপর দেখো, এইখান থেকে এইখানের যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কত বললাম? 34 অ্যাংস্ট্রম। আমরা যখন টেনে পড়েছিলাম, তোমরাও যখন এখন টেনে পড়েছো, এই অ্যাংস্ট্রম কি জানতাম না, এমনি মুখস্থ করে নিয়েছি, অ্যাংস্ট্রম 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 34 অ্যাংস্ট্রম, এইখান থেকে এটার দূরত্ব 34 অ্যাংস্ট্রম। কিন্তু কি জানতে হবে, যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 34 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে হচ্ছে, অ্যাংস্ট্রম মানে কি জিনিসটা ভালো করে বুঝো। অ্যাংস্ট্রম মানে হচ্ছে যে 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -8 অ্যাংস্ট্রম, ঠিক আছে। 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -8 অ্যাংস্ট্রম। 10 টু দি পাওয়ার -8 মানে কি? এর আগের দিন 10 টু দি পাওয়ার +8 এর কথা বলেছিলাম। 10 টু দি পাওয়ার +8 মানে একের পরে 10টা শূন্য, এই 8টা শূন্য। 10 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে একের পরে 8টা, 1 2 3 4 5 6 7 8, একের পরে 8টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 8। এরপর প্লাস না মাইনাস, প্লাস যদি হয় তাহলে সেটা গুণ হবে, যদি প্লাস হয় তাহলে গুণ হবে, যদি মাইনাস হয় তাহলে ভাগ হবে। তাহলে এখানে মাইনাস দিয়েছে, তার মানে ভাগ হবে। কি দিয়ে ভাগ হবে? 1 মিটার। তাহলে 1 মিটার সমান এত অ্যাংস্ট্রম। এটার মানে হচ্ছে যে 1 মিটারটা, এটা ধরে নিলাম 1 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে 1 মিটার। এই 1 মিটারটাকে 8টা, 1 2 3 4 5 6 10 কোটি, তাহলে 10 কোটি দিয়ে যদি ভাগ করি, 1 মিটারটাকে সমান 10 কোটি ভাগে ভাগ করলে, যে এরকম করে 10 কোটি ভাগ, এরকম করে 10 কোটি ভাগ ভাগ যদি করি, তাহলে এই ছোট্ট একটা অংশ, সেইটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তাহলে 1 অ্যাংস্ট্রম মানে কি বোঝা গেল? 8টাই তো দিয়েছি, 8টা। তাহলে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে যে 1 মিটারকে, 1 মিটার যেটা, সেই 1 মিটারকে আমরা 10 কোটি ভাগে ভাগ করব, তাহলে যে জায়গাটা পাবো সেইটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তার মানে আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, এইটা যদি 1 মিটার হয়, 1 মিটার, এই 1 মিটারকে আমি যদি ছোট 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 করে কতবার কাটবো, 1 10 কোটি বার,
10 কোটি বার কাটার পর যেটা পাবো সেইটাকে বলা হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তাহলে এইখানে 34 অ্যাংস্ট্রম আছে। তাহলে তোমরা বুঝতে পারছো কত বড় হবে ডিএনএটা, মানে একটা ক্লিয়ার আইডিয়া আসছে ডিএনএ কত বড় হবে, তাই না? মানে অনেক ছোট, এগুলো আমরা চোখে দেখতে পাবো না, এগুলোকে আমাদেরকে সবসময় মাইক্রোস্কোপে ইউজ করতে, মাইক্রোস্কোপে বা সাধারণ মাইক্রোস্কোপে লাগে, ইলেকট্রন মাইক্রোস্কোপে, ভালো ভালো মাইক্রোস্কোপ আর কি, যেখানে আমরা দেখতে পাবো সেই সমস্ত মাইক্রোস্কোপে এগুলো দেখা হয়। কি বললো বুঝতে পারলে? আচ্ছা, তাহলে পুরাটার ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম। হ্যাঁ, একটা কুণ্ডলিতে পুরাটা ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আচ্ছা, একটা নাইট্রোজেন বেস থেকে, একটা নাইট্রোজেন বেস পেয়ার থেকে আরেকটা নাইট্রোজেন বেস পেয়ারের দূরত্ব কত হবে? সিম্পল জিনিস, ভালো করে দেখো, যে এইখান থেকে এইটার পুরোটা ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম হয়েছে, তার মধ্যে টোটাল 10টা কি আছে নাইট্রোজেন বেস পেয়ার। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হলে আমরা এইটার ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে 10 দিয়ে ভাগ করলে শূন্য আছে, পয়েন্ট দিয়ে দাও, তাহলে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে পরীক্ষায় এগুলো সব কোশ্চেন, যে পুরো কুণ্ডলীটার দূরত্ব কত, সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। একটা নাইট্রোজেন বেস পেয়ার থেকে আরেকটা নাইট্রোজেন বেস পেয়ারের দূরত্ব কত, 3.4 অ্যাংস্ট্রম। আচ্ছা, একটা স্ট্র্যান্ড থেকে আরেকটা স্ট্র্যান্ডের দূরত্ব যেটা, সেটা আবার 20 অ্যাংস্ট্রম। তাহলে এই হচ্ছে আমার ডিএনএ এর এক একটা জায়গা। ঠিক আছে, এই পয়েন্টগুলো সবাইকে মনে রাখতেই হবে। এগুলো আমি নোটসে খুব সুন্দরভাবে ভালো করে একের পর এক পয়েন্ট করে বানাই রেখেছি, কোনখানে কি কোশ্চেন গেছে, কি কোশ্চেন আসছে, সেইগুলো আমি সব এখানে বানাই রেখেছি। তোমাদের এইখানে কোনো সমস্যা হবে না। তাহলে এই জিনিসটা পুরোপুরি বোঝা গেল। তাহলে এইটা আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচার। সেই স্ট্রাকচারে ডিএনএ এর যে গঠন, সেই গঠনে আমরা বেস পেয়ার দেখে নিয়েছি, তারপর এইখান থেকে এটা দূরত্ব, আরো কিছু জিনিস আছে। দেখো, এই ডিএনএ দুটো স্ট্র্যান্ড, তো এইখানটা মনে হচ্ছে এটা লাগিয়েছে, এরকম নয়। এই যে গুয়ানিন আর এই সাইটোসিন, আর এই গুয়ানিন আর এই সাইটোসিন, এরা সমান দূরত্বে আছে। কত দূরত্বে? ইউ 20 অ্যাংস্ট্রমে আছে, ইউ 20 অ্যাংস্ট্রমে আছে, ইউ 20 অ্যাংস্ট্রমে আছে। মানে মনে হবে যে এটা ছোট, না ছোট নয়, এটা সেই পেঁচানো ইয়ার মতো দেখবে, এটা কি বলে, পেঁচানো সিঁড়ি যেগুলো গোল গোল, তাদের ডিস্টেন্স সমান থাকে না, তাহলে এইটাও হচ্ছে ওই রকমই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডিএনএ এর রিলেটেড। এই যে ডিএনএ যেটা বললাম, এই ডিএনএটা ফার্স্ট টাইম ডিসকভার করেছিল ওয়াটসন এন্ড, ভালো করে লিখি, ডিসকভার বাই ওয়াটসন এন্ড ক্রিক। আচ্ছা, ওয়াটসন ও ক্রিক, কয়ের উপর রসই ক, ওয়াটসন এন্ড ক্রিক। তাহলে এইটা ডিসকভার করেছে ওয়াটসন এন্ড ক্রিক। কে? ডিএনএটা 1953 সালে ডিসকভার করেছিল, তার জন্য এরা নোবেল পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, এই ডিএনএটাকে ডিসকভার করার জন্য নোবেল পুরস্কার। এরা দুজনেই, ওয়াটসন হচ্ছে ইউএসএ এর, ক্রিক হচ্ছে তোমার ইংল্যান্ডের, ব্রিটেনের। মনে পড়ছে না ক্রিক কোথাকার। ওয়াটসন ইউএসএ আমি জানি, কারণ আমার মনে হয়েছে এই কারণেই যে এই যে ওয়াটসন আর ক্রিক, কার নামটা আগে দেওয়া হবে? ঠিক আছে, ওয়াটসনের নাম আগে দেওয়া হবে না ক্রিকের নাম আগে দেওয়া হবে, সেইটার জন্য টস হয়েছিল, টস। কিন্তু আমার মনে হয় টস ফস ওইসব কিছু না, ইউএস এর লোক তো, তাহলে একটু করে দিয়েছে আর কি। যাই হোক, পরের ব্যাপার। তাহলে এটা হচ্ছে ওয়াটসন এন্ড ক্রিক, সে হচ্ছে ডিএনএ যে ডবল হেলিক্স মডেল সেটা দিয়েছে। তাহলে পরীক্ষা কোশ্চেনে পড়বে যে ডিএনএ ডবল হেলিক্স মডেল কে দিয়েছে, কোন বিজ্ঞানের দিয়েছে, তাহলে কি বলবে? ওয়াটসন এন্ড ক্রিক। তাহলে এই হচ্ছে ডিএনএ এর ব্যাপার। তোমাদের জন্য ডিএনএ এতটা হলেই এনাফ, আর বেশি কিছু জানার দরকার নেই। এরপরে যেটা আমরা দেখবো সেটা আরএনএ। তারপরে আমরা যেটা দেখবো, সে আরএনএ পরে আমরা চলে যাবো, পরে আমরা দেখবো জিন। জিন এরকম করে আস্তে আস্তে চলতে থাকবে। কি বলে বুঝতে পারলে?